Dear students, welcome again in our online English class. I hope by the grace of Almighty you all are okay and fine. Today we will learn about the open-ended question. So open-ended question or short question or comprehension question ও বলা যায় এটাকে। তো এখানে আমাদের 5টা প্রশ্ন থাকবে 2 নাম্বার করে, এখানে আমাদের মোট 10 নাম্বার। 10 মার্কসের এই আইটেমটার জন্য আমাদের যে জিনিসগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এই টেস্ট আইটেমের উদ্দেশ্য হলো শিক্ষার্থীরা প্যাসেজটা পড়ে এর বিষয়বস্তু সঠিকভাবে উপলব্ধি করতে পেরেছে কিনা সেটা যাচাই করা। তাহলে এখানে এই 5টা প্রশ্ন কী ধরনের হবে? অ্যানালাইসিস, সিনথেসিস, ইভ্যালুয়েশন এর উপরে গুরুত্ব দেওয়া হবে এই প্রশ্ন 5টাতে। এক বা একাধিক প্রশ্নের সমন্বয়ে প্রশ্ন গঠিত হতে পারে। একটা প্রশ্ন থাকতে পারে, আবার দেখা যাচ্ছে একটা প্রশ্নে আমাদের 2টা অংশ থাকতে পারে, 2টা প্রশ্ন সহযোগে আমাদের একটা প্রশ্ন তৈরি হতে পারে। প্রশ্নের ধরন অনুযায়ী আমাদের আগে প্রশ্নটা পড়ে প্রশ্নটা বুঝে প্রশ্নের ধরন অনুযায়ী 2 থেকে 3 সেন্টেন্সে আমাদেরকে কি করতে হবে? এই প্রশ্নের অ্যান্সারটা দিতে হবে। খুব বেশি বড় করা যাবে না, যেহেতু আমাদের এখানে 2 মার্কস। তো এখানে আমাদের প্রশ্নের ধরন অনুযায়ী 2 থেকে 3টা সেন্টেন্সে অ্যান্সার করলেই আমরা আশা করি ফুল মার্কস পাবো। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে প্রশ্নটা আমাকে খুব ভালো করে বুঝতে হবে যে প্রশ্নটা আমার কোন টেন্সে করা আছে। যেই টেন্সে প্রশ্ন করা থাকবে আমাদের অ্যান্সারটাও কিন্তু সেই টেন্সেই দিতে হবে। যদি আমার প্রেজেন্ট টেন্সে প্রশ্ন থাকে তাহলে আমাকে অ্যান্সারও দিতে হবে প্রেজেন্ট টেন্সে। যদি আমার পাস্ট টেন্সে প্রশ্ন থাকে তাহলে আমাকে অ্যান্সারও দিতে হবে পাস্ট টেন্সে। এই জিনিসটা আমার মাথায় রাখতে হবে। আর সবচাইতে ভালো হয় নিজের ভাষায় লিখতে পারলে। তো অনেক সময় আমরা জিনিসটা অনুধাবন করে আমরা যদি নিজের ভাষায় সুন্দর করে গুছিয়ে লিখতে পারি তাহলে সেটাই সবচাইতে বেস্ট। কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা নিজের ভাষা লেখার ক্ষমতা তাদের অতটা নাই, তারা ততটা পারদর্শী না নিজের ভাষায় লেখাতে। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অ্যান্সার তো করে আসতে হবে, অ্যান্সার তো ছাড়া যাবে না। সেক্ষেত্রে আমাদের প্যাসেজটা ভালো করে পড়ে প্যাসেজের মধ্যে কোথায় অ্যান্সার আছে সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে, লোকেট করতে হবে, করে সেখান থেকে আমাকে অ্যান্সারটা খাতায় লিখতে হবে। তাহলে আসো আমরা দেখি, আমরা গত দিন যে আমরা বঙ্গবন্ধুর যে সেই হিস্টোরিক স্পিচটা আমরা পড়ছিলাম সেখান থেকে আমাদের কী ধরনের ওপেন এন্ডেড প্রশ্ন হতে পারে সেটা আমরা দেখি এবং অ্যান্সারটা আমরা কীভাবে লিখব সেটা আমরা শিখে নিই। দেখো 1 নাম্বারে আমাদের এটা হচ্ছে 1 নাম্বারের বি অংশের প্রশ্ন, ওপেন এন্ডেড কোশ্চেন। এতে থাকবে মাল্টিপল চয়েস, তোমরা জানো, এমসিকিউ, আর বিতে থাকবে ওপেন এন্ডেড কোশ্চেন। তো এখানে আমাদের প্রথমে দেখো আমাদের কি আছে, কোশ্চেনটা আছে হু ইজ দ্য স্পিকার অফ দিস স্পিচ। তাহলে আমার প্রথমে অর্থটা বুঝতে হবে, কোশ্চেনের অর্থটা কি, হু ইজ দ্য স্পিকার অফ দিস স্পিচ। বলা হয়েছে যে এই যে হিস্টোরিক স্পিচটা আমরা পড়লাম এটার স্পিকার কে। তারপরের অংশ দেখো, এখানে 2টা অংশ মিলে একটা প্রশ্ন তৈরি হয়েছে। পরের অংশে আছে হোয়েন ডিড হি মেক দিস স্পিচ, তিনি কখন এই ভাষণটা দিয়েছিলেন। তাহলে এখন তোমরা খেয়াল করো যে আমরা সবাই জানি যে এই স্পিচের স্পিকারকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাহলে আমরা কি লিখব? দেখো আমার এখানে আমার কোশ্চেনটা কোন টেন্সে দেওয়া আছে, কোশ্চেনটা দেখো আমার এখানে প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে, হু ইজ দ্য স্পিকার অফ দিস স্পিচ। তাহলে আমি বলবো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইজ দ্য স্পিকার অফ দিস স্পিচ। দেখো এখানে শুধু হু এর জায়গায় আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাড করব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর বাদ বাকি যেটুকু আছে সেইটুকু কোশ্চেনের সেই অংশটা সেম থাকবে। শুধু হুয়ের জায়গায় আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই অংশটা অ্যাড করতে হবে। তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইজ দ্য স্পিকার অফ দিস স্পিচ, ব্যাস আমার অ্যান্সার কমপ্লিট। দেখো কত সহজ। তাহলে আমি
আমার প্রশ্ন ছিল হু ইজ দ্য স্পিকার অফ দিস স্পিচ। আমি অ্যান্সারে লিখব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইজ দ্য স্পিকার অফ দিস স্পিচ। এখন দেখো হোয়েন ডিড হি মেক দিস স্পিচ, এখানে আমার কোন টেন্সে আছে কোশ্চেন? এখানে কিন্তু আমার কোশ্চেনটা আছে পাস্ট টেন্সে। কীভাবে বুঝলাম? ডিড আছে। তাহলে এখানে বলেছে বঙ্গবন্ধু কখন এই ভাষণটা দিয়েছিলেন, তাহলে এখানে পাস্টে কোশ্চেন করা আছে, আমাকে অ্যান্সারটাও অবশ্যই পাস্টে দিতে হবে। তাহলে আমি কি লিখব? হি, তখন এই মেক, আমার এই মেকের পাস্ট ফর্ম কি আমরা জানি? মেড। তাহলে আমি লিখব হি মেড দিস স্পিচ, কারণ এখানে আমার ডিড দিয়ে প্রশ্ন করা আছে, কাজে আমার অ্যান্সারও দিতে হবে পাস্ট টেন্সে। তাহলে মেকের পাস্ট হচ্ছে মেড, সেজন্য আমি এখানে লিখলাম হি মেড দিস স্পিচ। কবে? উনি এই ভাষণটা দিয়েছিলেন অন মার্চ 7 in 1971। তাহলে উনি 1971 সালে 7ই মার্চ এই ভাষণটা দিয়েছিলেন। কোশ্চেন আসছে পাস্টে, আমি অ্যান্সারও করলাম পাস্টে। নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য রিজন অফ বঙ্গবন্ধুজ হার্ট বিং ওভারফ্লোড উইথ গ্রিফ? প্রশ্নটা আমাকে আগে ভালো করে বুঝতে হবে। কোশ্চেনে আমাকে বলছে কি কারণে বঙ্গবন্ধুর হৃদয় দুঃখে ভারাক্রান্ত ছিল বা দুঃখে ভারাক্রান্ত। তাহলে এখানেও কিন্তু আমার প্রেজেন্ট ফর্মে প্রশ্ন করা আছে, তাহলে আমাকে অ্যান্সারও দিতে হবে। অ্যান্সারও এখানে শুরু করতে হবে আমাকে কি দিয়ে? প্রেজেন্ট ফর্মে শুরু করতে হবে। তাহলে হোয়াট ইজ দ্য রিজন অফ বঙ্গবন্ধুস হার্ট বিং ওভারফ্লোড উইথ গ্রিফ? কেন বঙ্গবন্ধুর হৃদয় দুঃখে ভারাক্রান্ত? আমরা এটা আমাদের বঙ্গবন্ধুর 7ই মার্চের ঐতিহাসিক ভাষণে আমরা দেখেছি যে উনি বলছেন যে উনার ওই যে পরিস্থিতিটা ওই সময় বিরাজ করছিল বাংলাদেশ তো তখন হয়নি, তখন ছিল ইস্ট পাকিস্তানের যে পরিস্থিতিটা ওই সময় বিরাজ করছিল, এই কারণে ওনার মনটা খুব দুঃখে ভারাক্রান্ত ছিল। তো ওই সময় কী হয়েছিল, উনি ওনার স্পিচে বলেছেন যে ওই সময় ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, রাজশাহী এগুলো সব রাজপথ আমার ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছিল। তাহলে আমি এটা সুন্দর করে নিজের ভাষায়, কিছুটা বইয়ের ভাষায় একসাথে মিক্সড করে আমি সুন্দর করে অ্যান্সারটা করতে পারি। কেমন? যে দ্য সিচুয়েশন প্রিভেইলিং ইন দ্য দেন ইস্ট পাকিস্তান ইজ দ্য রিজন অফ বঙ্গবন্ধুস হার্ট বিং ওভারফ্লোড উইথ গ্রিফ। তাহলে রিজনটা কি? এখানে হচ্ছে রিজনটা কি? হোয়াট ইজ দ্য রিজন? রিজনটা হচ্ছে দ্য সিচুয়েশন মানে অবস্থা। তাহলে দ্য সিচুয়েশন প্রিভেইল মানে বিরাজ করা, তাহলে প্রিভেইলিং তাহলে বিরাজ করছিল। দ্য সিচুয়েশন প্রিভেইলিং ইন দ্য দেন ইস্ট পাকিস্তান, তখনকার যে পূর্ব পাকিস্তান ছিল, প্রিভেইলিং ইন দ্য দেন ইস্ট পাকিস্তান, ইস্ট পাকিস্তান। তাহলে রিজনটা আমরা পেয়ে গেলাম এক কথায় কি? দ্য সিচুয়েশন প্রিভেইলিং ইন দ্য দেন ইস্ট পাকিস্তান। তারপরে আমি এখান থেকে পুরোটা লিখে দেবো কোশ্চেন থেকে, ইজ দ্য রিজন অফ বঙ্গবন্ধুস হার্ট বিং ওভারফ্লোড উইথ গ্রিফ। আচ্ছা, এখন দেখো তোমাদের টেক্সটে বইয়ে ওখানে লেখা আছে তখন কি হয়েছিল, তখন কি সিচুয়েশনটা ছিল সেটা আমরা একটুখানি ব্যাখ্যা করতে পারি, যেহেতু 2 নাম্বার আছে আমাদের এখানে। তাহলে ডিউরিং দ্যাট পিরিয়ড, ওই সময় কি হয়েছিল? ডিউরিং দ্যাট পিরিয়ড তারপরের অংশ দেখো তোমাদের বইয়ে আছে। ডিউরিং দ্যাট পিরিয়ড দ্য স্ট্রিটস অফ ঢাকা, চিটাগাং, খুলনা, রাজশাহী অ্যান্ড রংপুর ওয়ার অ্যাওয়াশ উইথ দ্য ব্লাড অফ আওয়ার ব্রাদার্স। ব্যাস, আমাদের কমপ্লিট হয়ে গেল এটার অ্যান্সার। নাম্বার সি, হোয়েন ডিড আইয়ুব খান ডিক্লেয়ার মার্শাল ল অ্যান্ড হোয়াই? দেখো এখানেও কিন্তু পাস্টে প্রশ্ন করা আছে, হোয়েন ডিড, কাজে আমাকে অ্যান্সারও দিতে হবে, কিন্তু এটা আমার পাস্টে। তাহলে কি লিখবো আমি? ডিক্লেয়ারের জায়গায় আমি পাস্ট ফর্ম লিখবো, আইয়ুব খান ডিক্লেয়ার্ড। তখন আমি এই ডিডের বদলে
এখানে ডিক্লেয়ারের পাস্ট ফর্ম হচ্ছে ডিক্লেয়ার্ড, আমি এখানে ডিক্লেয়ার্ড লিখব। তাহলে কখন, তোমাদের বইয়ে দেখো সুন্দর করে দেওয়া আছে কখন আইয়ুব খান ডিক্লেয়ার করেছিল এবং কেন। তাহলে একটা আমরা একসাথে উত্তর দেবো, কেন মার্শাল ল ডিক্লেয়ার করেছিলেন এবং কেন। তাহলে দেখো এখানে লেখাই আছে তোমাদের, ইন 1958 আইয়ুব খান ডিক্লেয়ার্ড মার্শাল ল টু এনস্লেভ আস ফর দ্য নেক্সট 10 years। কেন আমাদের মার্শাল ল ডিক্লেয়ার করেছিলেন? পরবর্তী 10 বছর আমাদেরকে কি গোলাম বানিয়ে রাখার জন্য। তাহলে আমার এই অ্যান্সারটাও হয়ে গেল। এটা আমার পুরা টেক্সট থেকেই আমরা দিতে পারলাম, এটা আমাদের আর নিজের ভাষায় লেখার দরকার নাই। নাম্বার ডি, হোয়াট ডিড ইয়াহিয়া খান ডিক্লেয়ার? ইয়াহিয়া খান কি ডিক্লেয়ার করেছিলেন? এখানেও ডিড দিয়ে দেখো প্রশ্ন আছে, কাজে এখানেও ডিক্লেয়ার্ড হবে। তাহলে তোমাদের এটাও টেক্সটে দেওয়া আছে, ইয়াহিয়া খান ডিক্লেয়ার্ড মার্শাল ল, ইয়াহিয়া খান ডিক্লেয়ার্ড দ্যাট, দেখো, হি উড গিভ আস এ কনস্টিটিউশন অ্যান্ড রিস্টোর ডেমোক্রেসি। তিনি আমাদেরকে একটা কনস্টিটিউশন দিবেন এবং গণতন্ত্র পুনর্স্থাপন করবেন। নাম্বার ই দেখো, হাউ ডিড বঙ্গবন্ধু অ্যাড্রেস দ্য পিপল ইন হিজ হিস্টোরিক স্পিচ? এই হিস্টোরিক স্পিচে বঙ্গবন্ধু জনগণকে কীভাবে সম্বোধন করেছিলেন? অ্যাড্রেস মানে সম্বোধন করা, এখানে ডিড আছে, কাজে আমার এখানেও পাস্ট অ্যান্সার হবে অ্যাড্রেসড, ইডি যোগ করে দিতে হবে। তাহলে বঙ্গবন্ধু অ্যাড্রেস দ্য পিপল ইন হিজ হিস্টোরিক স্পিচ অ্যাজ মাই ব্রাদার্স। ব্যাস, তাহলে আমার অ্যান্সার শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফিজ।